ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবলের জিকে পার্টির জন্য আমি রেগুলার প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আজকে আমাদের ক্লাসে 15 নম্বর প্র্যাকটিস সেটটি এখানে আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, কোন জাতীয় নেতা লোকমান্য নামে বিখ্যাত ছিলেন? লোকমান্য নামে বিখ্যাত ছিলেন, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। তার জনপ্রিয়তা এবং জনগণের তাঁর প্রতি যে গভীর শ্রদ্ধা, এই কারণে জনগণ তাকে লোকমান্য উপাধি দিয়েছিলেন। তৎকালীন ভারতবর্ষে তার এতটাই ক্ষমতা ছিল যে ব্রিটিশরা ইনাকে ভারতীয় অস্থিরতার পিতা বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলতেন। ইনি হোমরুল আন্দোলনের জনক ছিলেন। মারাঠি পত্রিকা কেসরির সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। ইনার সম্পর্কে যেগুলো পরীক্ষা আছে সেগুলো সব এখানে আমি দিয়ে দিয়েছি। ইনি 1893 সালে গণেশ চতুর্থী উৎসব চালু করেন এবং 1896 সালে শিবাজী উৎসবও চালু করেন। উর্দু সাপ্তাহিক পত্রিকা আল হিলাল শুরু করেছিলেন কে? আল হিলাল পত্রিকা শুরু করেছিলেন আব্দুল কালাম আজাদ। এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। এটি 1912 সালে প্রকাশিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য কী ছিল? ভারতীয় মুসলিমদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এবং ব্রিটিশ শাসনের সমালোচনা করা। এই ব্রিটিশ শাসনের সমালোচনা করার পরিপ্রেক্ষিতে এই পত্রিকাটি পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যে ব্যান হয়ে গিয়েছিল। আবুল কালাম আজাদ ছিলেন 1947 থেকে 1958 পর্যন্ত ভারতের শিক্ষামন্ত্রী। তাকে 1992 সালে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়। 3 নম্বর, বাংলা এবং বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত লাগু হয়েছিল কত সালে? এটা হয়ে যাবে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত লাগু হয়েছিল। আগে কি হতো? আগে নানা রকম বন্দোবস্ত, 1 সালা 10 সালা বন্দোবস্ত, এরকম নানা রকম বন্দোবস্ত ছিল, যেগুলোর মাধ্যমে ব্রিটিশ সরকার ঠিকমতো রাজস্ব আদায় করতে পারতো না। পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্ত যেটা লাগু হয়েছিল, সেটিতে বলা হয়েছিল যে জমিদাররা জমির মালিক ভোগ করবে, কিন্তু একটা ফিক্সড টাকা রাজস্ব হিসাবে তারা সরকারকে দিয়ে দেবে। এটাকে সূর্যাস্ত আইনে বলা যায়, কারণ একটা সময় দেওয়া থাকতো যে সূর্যাস্ত হওয়ার পূর্বেই সেই রাজস্ব যাতে সরকারের কাছে পৌঁছে যায়, এই জন্য সূর্যাস্ত আইনে বলা হতো। ঠিক আছে। প্রথম কোন মহিলা ভারতের রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? তো এটা সঠিক উত্তর হবে লক্ষ্মী সাইগল। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএর মহিলা রেজিমেন্ট, যেটা ঝাঁসি ব্রিগেড ছিল, সেই ব্রিগেডের তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই লক্ষ্মী সাইগল। নেতাজি সুভাষচন্দ্র বসুর যেটা ঝাঁসি ব্রিগেড ছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন ইনি। ইনি 2002 রাষ্ট্রপতি নির্বাচনে যেসব কমিউনিস্ট দলগুলো ছিল, সেই কমিউনিস্ট দলগুলো ইনাকে দাঁড় করিয়েছিল। কার প্রতিপক্ষে? ডক্টর এপিজে আব্দুল কালাম। লক্ষ্মী সাইগল রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যান। তিনি একমাত্র মহিলা প্রতিদ্বন্দ্বী যিনি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন প্রথম। পরবর্তীকালে 2007 সালে প্রতিভা দেবী সিং পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে জয়ী হন এবং 12তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। 5 নম্বর, জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে কোথায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কারখানা স্থাপন করেছিল? জাহাঙ্গীরের রাজত্বকালে প্রথম কারখানা স্থাপন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা হচ্ছে সুরাটে। সুরাটে স্যার উইলিয়াম হকিন্স 1608 খ্রিস্টাব্দে কারখানা স্থাপন করার অনুমতি পান। এর আগেও ব্রিটিশরা অনেক চেষ্টা করেছে স্থাপন করার জন্য, কিন্তু তখন তারা স্থাপন করতে অনুমতি পায়নি। এর আগে রাল্ফ ফিচ 1583 সালে আকবরের দরবারে বণিক হিসেবে এসেছিলেন। জন মিল্ডেন হল 1603 সালে ভারতে এসেছিলেন আকবরের দরবারে। পরবর্তীকালে এটা পরীক্ষায় আসে, স্যার টমাস রো 1615 সালে জাহাঙ্গীরের দরবারে আসেন। 6 নম্বর, লোকসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ পদ শূন্য থাকলে কে লোকসভায় সভাপতিত্ব করেন? যদি অধ্যক্ষ উপাধ্যক্ষ পদ দুটোই শূন্য থাকে, লোকসভায় সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত লোকসভার কোনো সদস্য। এটা বলা আছে 95(1) আর্টিকেলে। এই সদস্যকে স্পিকার প্রোটেম বলা হয়। যদি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে স্পিকারের মনোনীত 6 সদস্যের একটা প্যানেল থাকে, সেই প্যানেল থেকে যিনি সবচেয়ে বড় থাকবেন উনি সভাপতিত্ব করবেন। কিন্তু যদি শূন্য পদ থাকে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক হবে। ঠিক আছে। যদি দুটো পদে শূন্য থাকে, সেক্ষেত্রে চেয়ারপারসনের প্যানেলের থেকে কেউ সভাপতিত্ব করতে পারেন না শূন্য পদ থাকলে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি একমাত্র নির্বাচন করতে পারেন। 7 নম্বর, ভারতে প্রথম কোথায় স্টিল প্লান্ট প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের টাটানগরে প্রথম স্টিল প্লান্ট প্রতিষ্ঠিত হয়েছিল, যেটাকে টিসকো বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বলা হয়। এটি জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেছিলেন 1907 সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে। ঠিক আছে। 8 নম্বর, ভারতের রাষ্ট্রের পরিচালক প্রধান কে? ভারতের রাষ্ট্রের পরিচালক প্রধান যদি বলে, তাহলে সেটা হয়ে যাবে প্রধানমন্ত্রী। কিন্তু যদি সাংবিধানিক প্রধান বলে, তাহলে সেটা হয়ে যাবে রাষ্ট্রপতি। এখানে পরিচালক প্রধান বলা আছে, তাই হবে প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে। তার দায়িত্বে আছে, তিনি হচ্ছেন আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং ভারতের যেসব সশস্ত্র বাহিনীগুলো রয়েছে, তার হেড হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। কিন্তু পরিচালনা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান। তিনি সমস্ত মন্ত্রী পরিষদের হেড থাকেন। এক্সিকিউটিভ সেকশনটা তার হাতেই পাওয়ার থাকে। 9 নম্বর, কৃষ্ণা নদীর উৎসস্থল কোন শহরের কাছে অবস্থিত? কৃষ্ণা নদীর উৎসস্থল, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে মহাবালেশ্বর শহরের কাছে অবস্থিত। এটা মহারাষ্ট্র রাজ্যের সাতারা জেলায় আছে এই জায়গাটা, মহাবালেশ্বর। এটা পশ্চিমঘাট পর্বতমালা, তোমরা জানো পশ্চিম দিকে ভারতের পশ্চিমঘাট পর্বতমালা আছে। এই পশ্চিমঘাট পর্বতমালা একটা অংশ থেকে এখানে উৎপত্তি হয়েছে, এখানে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে।
10 নম্বর, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর আনাইমুদি। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, সেটি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এই পশ্চিমঘাট পর্বতমালাকে সহ্যাদ্রি পর্বতমালা বলা হয়। এর অপর নাম সহ্যাদ্রি। এটি কেরালায় অবস্থিত, উচ্চতা আছে 2695 মিটার বা 8842 ফুট। আনাইমুদিকে দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হয়। ঠিক আছে, আর তার সাথে এটা পূর্বঘাটটা তোমরা জেনে রাখো। পূর্বঘাট পর্বতমালা, যেটাকে মলয়াদ্রি বলা হয়, এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া কোন্ডা বা আরমাকোন্ডা। ঠিক আছে, এটি অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত। এর উচ্চতা 1690 মিটার বা 5510 ফুট। ঠিক আছে, 11 নম্বর, নিম্নলিখিত গ্রহগুলোর মধ্যে কোনটিকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। শুক্র বা ভেনাসকে যমজ গ্রহ বলা হয়। এটাকে আবার মন্দ যমজ বলা হয়, কারণ সমস্ত বৈশিষ্ট্যগুলো পৃথিবীর মতন থাকার সত্ত্বেও এখানে বসবাস করার উপযুক্ত জায়গা নয়। আচ্ছা, এর সাথে একটু জেনে নাও তোমরা, লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে। এগুলো পরীক্ষায় আসে। সবচেয়ে কাছের গ্রহ বুধ এবং দূরের গ্রহ নেপচুন। 12 নম্বর, ইকোনমিক প্ল্যানিং কোন লিস্টে রয়েছে? আমাদের সংবিধানের 7ম তফসিলে 3টি তালিকা রয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, একটা হচ্ছে সীমাবর্তী তালিকা। এর মধ্যে অর্থনৈতিক পরিকল্পনাটি যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে রয়েছে। এটা কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় রয়েছে। ইউনিয়ন তালিকা হচ্ছে যেটা ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র সরকার বিবেচনা করবে। রাজ্য তালিকা বলতে কথার মধ্যে বুঝতে পারছে রাজ্য সরকার দেখবে। কোন জিনিসগুলো? কেন্দ্র সরকার দেখে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক, মুদ্রা, রেলওয়ে, এগুলো দেখে। রাজ্য সরকার আন্ডারে কোনগুলো আছে? পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এগুলো। যুগ্ম তালিকার আন্ডারে কিছু কিছু বিষয় আছে, যেমন ফৌজদারি আইন, ট্রেড ইউনিয়ন, বন এবং বন্যপ্রাণী, এইসবগুলো দুটো স্টেট এবং ইউনিয়ন, দুটো সরকারই একসাথে দেখে। শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় হয়েছিল? শ্বেত বিপ্লব হয়েছিল 4র্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। 4র্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1969 থেকে 1974 সাল পর্যন্ত হয়েছিল। এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ভারতের শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড, এটাকে বলা হয় অপারেশন ফ্লাড, এটা শুরু হয়েছিল। শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভারতের ভার্গিস কুরিয়েনকে। শ্বেত বিপ্লবের মেন উদ্দেশ্য কী ছিল? ভারতের দুধের উৎপাদন বৃদ্ধি এবং ভারতকে দুগ্ধায়িত পণ্যের স্বয়ংসম্পূর্ণ করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, 14 নম্বর, বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় কোনটি? বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় কলেরা, টাইফয়েড, আমাশয়, এগুলো তিনটেই জলবাহিত রোগ। ইনফ্লুয়েঞ্জা বায়ুর মাধ্যমে সংক্রামিত হয়, যেটা আমরা সাধারণ হাঁচি, কাশি বা হালকা জ্বর হয়, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়ে থাকে। 15 নম্বর, পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা কত? পৃথিবীতে মোট হটস্পট আছে 36টি। এদের মধ্যে ভারতে আছে 4টি। এই জৈববৈচিত্র্য হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে সেই সব জায়গাগুলো, যে জায়গাগুলো প্রজাতি বৈচিত্র্য খুব বেশি এবং সেই অঞ্চলে সেই প্রজাতিগুলো দেখতে পাওয়া যায়, অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এই জন্য এই স্থানগুলোকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়। ভারতে যে 4টি হটস্পট রয়েছে সেগুলো হচ্ছে হিমালয়, দেখো এখানে রেড কালারে দেওয়া আছে যেগুলো, সেগুলো। ইন্দো বার্মা অঞ্চল, যেটা 7 সিস্টারের কাছাকাছি, এই 7 সিস্টার এরিয়াটা। পশ্চিমঘাট পর্বতমালা, যেটা একটু আগে বললাম পুরো এরিয়াটা। আর এটা হচ্ছে সুন্দরল্যান্ড, যেটা আন্দামানের এরিয়াটা হচ্ছে সুন্দরল্যান্ড। ঠিক আছে, এখানে এগুলো হচ্ছে হটস্পট। এগুলো 4টা আছে ভারতের হটস্পট। 16 নম্বর, ক্যাজরির পুরো নাম কি? ক্যাজরি, ক্যাজরি হচ্ছে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এটি ভারতের আইসিএআর এর আন্ডারে একটা গবেষণা সংস্থা। কিসের ভিত্তিতে গবেষণা করে? শুষ্ক অঞ্চলের কৃষি গবেষণা উন্নয়নের কাজ করে ক্যাজলি, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। এটি রাজস্থানের যোধপুরে অবস্থিত। 1959 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 17 নম্বর, প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষাঙ্গনে কোনটি? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এখানে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখা যায়। 18 নম্বর, বৈদ্যুতিক রোধের একক কি? বৈদ্যুতিক রোধের একক হচ্ছে ওহম। রোধ কি? রোধ হচ্ছে তড়িৎ প্রবাহে যে বাধা দেয়, সেটাকে রোধ বলা হয়। ওহমের সূত্র অনুযায়ী রোধ সমান কি? ভি বাই আই, অর্থাৎ বিভব পার্থক্য বাই কারেন্ট। আর সমান ভি বাই আই, এটা মনে রাখবে। এখান থেকে যদি পরীক্ষায় অঙ্কের প্রশ্ন আসে সেটা তোমরা করতে পারবে। আর সমান ভি বাই আই। ঠিক আছে, 19 নম্বর, একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে, ইহা নিচের কোনটি উদাহরণ? তো এখানের অপশনের সঠিক উত্তর হয়ে যাবে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ হচ্ছে এই বল জাম্পিংটা। বলটাকে যখন আমরা নিচের দিকে ধাক্কা দিই, তখন আমরা সেটাকে একটা ক্রিয়া বল প্রয়োগ করছি। পরবর্তীকালে যখন সেটা মাটিতে ধাক্কা খাচ্ছে, মাটিরও একটা সেম প্রতিক্রিয়া বল আমাদের দিচ্ছে। আমরা একটা ধাক্কা দিচ্ছি নিচ দিকে ক্রিয়া বল, এবং উপর দিকে প্রতিক্রিয়া বল আসছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এই সম্পর্কে আমি একটা ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, তোমরা দেখতে চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো, লিঙ্ক দেওয়া আছে, বা চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা দেখে নিতে পারো। 20 নম্বর, 60°C তাপমাত্রা নিচের কোনটির সমতুল্য? এখানে ফারেনহাইট স্কেল দেওয়া আছে, এটা সেলসিয়াস। সেলসিয়াস ফারেনহাইট স্কেল একটা সম্পর্ক আছে, তোমরা জানো C/5 সমান A-32/9। এখান থেকে তোমরা এটা করে নিতে পারবে। সি এর জায়গায় যদি 60 বসিয়ে দিতে কত হয়ে যাবে? 60/5 সমান F-32/9।
ঠিক আছে, এখান থেকে আমরা করতে পেরে যাব এফটা পেয়ে যাব, বা এফ সমান, আচ্ছা এফ মাইনাস 32 করে তাহলে বুঝতে সুবিধা হবে। এফ মাইনাস 32 সমান এটা কত হয়ে যাবে, 6 9 54, 540, নিচে 5 চলে আসবে, কাটাকাটি করে কত হয়ে যায়, 5 1 5, 5 1 40, 108, বা এফ সমান কত হয়ে যাবে, এক্স সমান 108, এটা মাইনাস 32, এদিকে গেলে কত হয়ে যাবে, প্লাস 32 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, এটা 0 4 140, তাহলে ফারেনহাইট স্কেলের পার্ট কত হয়ে যাবে, 140 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, তোমরা এই সূত্র থেকে আরামে করে নিতে পারবে। 21 নম্বর, বিএইচসি পাউডার কি? বিএইচসি পাউডার হচ্ছে যেটা আমরা গেমাক্সিন বলি, সেটা হচ্ছে একটা কীটনাশক হিসেবে আমরা ব্যবহার করে থাকি, এটাকে গেমাক্সিন বা লিন্ডেন বলা হয়। ঠিক আছে, বিএইচসি ফুল ফর্ম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। 22 নম্বর, নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ায় ইউরেনিয়াম বিভাজনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি? এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখবে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন সায়েন্সের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। সেখানে আমি বলেছি নিউক্লিয় বিভাজন করার জন্য প্রথমে একটা নিউট্রন, এই যেগুলো তেজস্ক্রিয় মৌল আছে সেগুলোতে প্রবেশ করে ধাক্কা দেওয়া হয়, যেমন এটা ইউরেনিয়াম মৌল, ইউরেনিয়াম 235, তাতে একটা নিউট্রন অ্যাড করা হলো, এর ফলে কি হয়ে যাবে, অস্থিরতা সৃষ্টি হবে এই মৌলটার মধ্যে, এবং এটি বিভাজিত হয়ে দুটুকরো বিভাজিত হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বিভাজন বলে। এবং শুধু বিভাজিতই হবে না, তার সাথে আবার কিছু নিউট্রনও ছেড়ে দেবে। পরবর্তীকালে এই যে নিউট্রনগুলো রইল, এই নিউট্রনগুলো আবার ধাক্কা মারবে এই দুটোকে। ঠিক আছে, তখন সেগুলো আবার বিভাজিত হবে, এইটাকে ধাক্কা মারলে এটা আবার বিভাজিত হবে, তখন এদিকে আবার হবে, এদিকে আবার হবে, এটাকে ধাক্কা মারলে এখানে হবে, এদিকেও আবার হবে, এভাবে বেড়েই চলবে। এই জন্য নিউক্লিয় বিভাজন খুবই বিপজ্জনক একটি জিনিস, আমাদের সমস্ত জীবজগতের পক্ষে একটা ক্ষতিকর জিনিস। আমরা যে পরমাণু বোমা ইউজ করি, এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াটা পরমাণু বোমাতে ইউজ করি। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া আমরা পরমাণু বোমাতে ইউজ করি। যেটা হাইড্রোজেন বোমা, সেটা আমরা কিসে ইউজ করি, হাইড্রোজেন বোমাটা নিউক্লিয়াস সংযোজন ব্যবহার করি। ঠিক আছে, 23 নম্বর, জার্মান সিলভারের উপাদান কোনগুলি? জার্মান সিলভারের উপাদান, এটা আমরা বলেছি এর আগে, মনে রাখার জন্য আমি একটা নিয়ম বলেছিলাম, মনে রাখবে তোমরা জার্মানির দাঁতন, এটা মনে রাখবে, কারণ এটা পরীক্ষায় বারবার আসে, তাহলে মনে রাখা খুবই প্রয়োজন, জার্মানির দাঁতন এরকম মনে রাখবে। ঠিক আছে, দাঁতনটা আমাদের আশেপাশের কোথাও নয়, কোথাও অনেক দূরের জার্মানির দাঁতন। দ ফর দস্তা, ত ফর তামা, দন্তন ফর নিকেল। কোপার বা তামা, জিঙ্ক বা দস্তা এবং নিকেল, এটা হচ্ছে সঠিক উত্তর। এর অনুপাতটা হচ্ছে 5:2:2। তো এই অনুপাত করার সময় এর অনুপাত হচ্ছে 5:2:2। ঠিক আছে, অনুপাত করার সময় এটা তামাটা আগে করবে আর দস্তাটা পরে করবে। ঠিক আছে, 24 নম্বর, অলিম্পিকে কোন খেলায় প্রথম মহিলাদের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল? অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় 1900 সালের প্যারিস অলিম্পিকে। ঠিক আছে, এটা প্রথম মনে রাখবে, 1900 সালের প্যারিস অলিম্পিকে প্রথম মহিলারা যোগদান করে। এই অলিম্পিকে মেয়েদের জন্য 4টি ইভেন্ট ছিল, একটা হচ্ছে টেনিস, পালতোলা, ক্রিকেট কিন্তু ক্রিকেট নয়, অশ্বারোহণ এবং গল্ফ, এই 5টি খেলা অন্তর্ভুক্ত হয়েছিল। এখানে অপশনের মধ্যে টেনিসটা আছে, তাই টেনিসটা সঠিক উত্তর হবে। টেনিস এবং গল্ফ একমাত্র খেলা ছিল যেটা মহিলারা ব্যক্তিগত বিভাগে প্রতিযোগিতা করতে পারতেন। ঠিক আছে, 25 নম্বর, ভারতের দীর্ঘতম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনটি? ভারতের দীর্ঘতম পাল্লা, যেটা বেশি দূর পর্যন্ত যেতে পারবে, সেরকম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হচ্ছে অগ্নি 5, যেটা আমাদের ডিআরডিও তৈরি করেছে। এর দৈর্ঘ্য হচ্ছে 5000 থেকে 5500 কিলোমিটার। ব্রাহ্মস খতরনাক মিসাইল, সুপারসনিক মিসাইল, আকাশ, এটাও মিসাইল, এটা আমাদের ডিফেন্স সিস্টেমে কাজ করে। তোমাদের জানো বর্তমান চলা যে অপারেশন সিন্ধু, সেটাতে আমাদের আকাশ ডিফেন্স সিস্টেম খুব ভালো কাজ করেছে। ডিয়ার স্টুডেন্টস, এরকমভাবে আমাদের চ্যানেলে রেগুলার তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ যারা 2025 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য রেগুলার আমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবে। চ্যানেলের সাথে জুড়ে থাকো। 25টা প্রশ্নের মধ্যে কোটা তোমরা পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।